আসসালামু আলাইকুম। আম, এখন আমি একটা কোয়েশ্চেনে সলভ করবো, তবে তার আগে বলে রাখি যে এই যে আপনারা দেখছেন এই চ্যানেলটা হচ্ছে আমার চ্যানেল। এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং আর সামনে আরো নতুন ভিডিও আসবে। আপনারা যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন আর আইএলটিএস যাদের নিকটে, তারা চাইলে একটু নতুন ধরনের, একটু অন্য ধরনের ভিডিও অন্যভাবে আমি সলভ করার চেষ্টা করি, সেগুলো আপনারা দেখতে পারেন। এখানে কোনো কিওয়ার্ড দিয়ে সলভ করা হয় না, এগুলো সব অর্থ বুঝে বুঝে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। তো আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে যখন আপনাদের দরকার হবে কোনো একটা ভিডিও, এখানে এসে সার্চ দিলে হয়তো বা পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। এখন আমরা চলে যাই আম, এই যে কোয়েশ্চনটাতে, এটা হচ্ছে গিয়ে কেমব্রিজ 18। আমরা আজকে যেটা সলভ করবো সেটা হচ্ছে কেমব্রিজ 18 রিডিং টেস্ট 4 এবং কোয়েশ্চন নাম্বার 37 to 40। তো একজনের রিকোয়েস্ট ছিল, সেই রিকোয়েস্টটা আমি রিকোয়েস্টের জন্য আমি এই ভিডিওটা বানালাম আর কি। সো এখানে কোয়েশ্চনটা কি, এটা হচ্ছে কি একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চন। এখানে একটা কোয়েশ্চন দেওয়া থাকবে, সেটার মধ্যে চারটা আনসার দেওয়া থাকবে, আপনাকে সঠিক আনসারটা খুঁজে বের করতে হবে। সো কোয়েশ্চনটা হচ্ছে গিয়ে, হোয়াট ইজ মর্টি গ্রিন ডুইং ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ? পঞ্চম প্যারাগ্রাফে মর্টি গ্রিন কি করছেন? তার মানে এখানে আম, এই যে প্যারাগ্রাফের মর্টি গ্রিন দেখা যাচ্ছে, এখানে উনি হচ্ছে গিয়ে এই যে আর্টিকেল, এটা হচ্ছে আসলে একটা বইয়ের একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে এখানে। তো ইন্ট্রোডাকশনের উনি হচ্ছে বইটার রাইটার। তো উনি কি করেছে, মানে উনি হচ্ছে লেখক। সাধারণত আমরা যেটা বলি, লেখক নিয়ে অনেক কোয়েশ্চেন আছে, এই লেখকটা উনি উনি ফিফথ প্যারাগ্রাফে উনি কি লিখছেন আর কি, এটা বলা হচ্ছে। তো আমরা আনসার গুলো প্রথমে আগে, কারণ আনসার গুলো পড়তে অনেক কম সময় লাগে, তো সেগুলো আমরা প্রথমে দেখে নিব, তারপরে সেগুলোর সাথে মেলানোর চেষ্টা করব, কারণ অনেকগুলো আমাদের মাথায় থাকবে। সেগুলো আমরা যদি কোনো একটা আমরা চেক করি, তখন যদি কোনো একটা ধরা পড়ে যায়, তখন আমরা এখানে এসে আবার দেখে মিলিয়ে নিব। সো হোয়াট ইজ মর্টি গ্রিন ডুইং ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ? তো আনসার গুলো হচ্ছে, এ হচ্ছে গিয়ে ডেসক্রাইবিং হোয়াট মোটিভেটেড হিম টু রাইট দ্য বুক। উনি ডেসক্রাইব করছেন যে কোন জিনিসটা তাকে বইটা লিখতে সাহায্য করেছে। নাম্বার বি হচ্ছে এক্সপ্লেইনিং ওয়াই ইট ইজ ডিজায়ারেবল টু রিড দ্য হোল বুক। কেন এটি খুবই ডিজায়ারেবল, মানে এটা খুবই চাওয়া হচ্ছে যে সম্পূর্ণ বইটা পড়ার জন্য উনি দর্শকদের, অডিয়েন্সের কাছে চাইছেন, যারা রিডার্স যারা আছে তাদের কাছে চাইছেন যে তার জন্য সম্পূর্ণ বইটা পড়ে। সম্পূর্ণ বইটা পড়া কেন ভালো হবে এটা বলছেন। আচ্ছা, সি নাম্বার হচ্ছে সাজেস্টিং ওয়াই ওয়েজেনার পারসিউড সো মেনি ডিফারেন্ট কেরিয়ার। ওয়েজেনার নামে যিনি আছেন, উনি কেন আহ, এত ভিন্ন ভিন্ন কেরিয়ার গুলো উনি চুজ করলেন। পারসিউড মানে উনি ভিন্ন ভিন্ন কেরিয়ার দিকে কেন ছুটলেন। ডি, ইন্ডিকেটিং হোয়াট অ্যাসপেক্টস অফ ওয়েজেনার্স লাইফ ইন্টারেস্টেড হিম মোস্ট। আচ্ছা, ওয়েজেনার জীবনের কোন জিনিসটা, কোন অ্যাসপেক্ট মানে কোন দিকগুলো তাকে সবচেয়ে বেশি, লেখককে, তাকে বলতে হিম বলতে লেখক বোঝানো হচ্ছে, লেখককে সবচেয়ে বেশি আকর্ষিত করেছে। তো এই হচ্ছে কি চারটা। তো আমরা চলে যাই গে ফিফথ প্যারাগ্রাফ বলছে। তো আমরা কি করব, প্রথমেই গিয়ে আমরা প্যারাগ্রাফ গুলো মার্কিং করে নিব। তো প্রথমটা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ 1, এটা আমরা মার্কিং করে নিব। আপনারা এখানে মার্কিং করতে আপনাদের কম সময় লাগবে, আমার এখানে একটু বেশি সময় লাগবে। তো আপনারা পরীক্ষা হলে অবশ্যই মার্কিং করে নেবেন, তাহলে উত্তর পাওয়ার জন্য বারবার যখন ঘোরাফেরা করবেন, বারবার কাউন্ট করতে হবে না। চট করে আপনারা দেখে নিতে পারেন কোনটা আপনার ফিফথ প্যারাগ্রাফ, সিক্স, সেভেন্থ ওর এইট প্যারাগ্রাফ। তো এটা 7 এবং এটা হচ্ছে গিয়ে এইট প্যারাগ্রাফ। ওকে, আমাদের তাহলে এটা আছে ফিফথ প্যারাগ্রাফে। তো এখানে কি বলা হচ্ছে, রিডার্স ইন্টারেস্টেড ইন স্পেসিফিক ডিটেল অফ ওয়েজেনার্স ক্যারিয়ার উইল সি দ্যাট। আচ্ছা, যারা রিডার, যারা পড়ছেন, তাদের মধ্যে যারা ওয়েজেনার্স এর ক্যারিয়ার যে আছে, ক্যারিয়ার মানে তার কাজ যেটা বলছে, সেই কাজের মধ্যে কাজের যে কর্মজীবন যেটা, সেই কর্মজীবনের স্পেসিফিক ডিটেল মানে নির্দিষ্ট কোনো একটা যদি খুঁটিনাটি বিষয় নিয়ে যদি তারা আগ্রহী হয়ে থাকেন, ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে তারা দেখবে, উইল সি, তারা দেখতে পারবেন যে হি অফটেন স্টপ পার্সুইং এ গিভেন লাইন অফ ইনভেস্টিগেশন। অফটেন মানে প্রায়, তিনি প্রায় কি করতেন, কোনো একটা ইনভেস্টিগেশন, কোনো একটা লাইন ধরতেন, কোনো একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতেন এবং সেটা পরে ছেড়ে দিতেন, বারবার এই জিনিসটা স্টপড, ছেড়ে দিতেন। সামটাইমস ফর ইয়ার্স অন এন্ড, মাঝে মাঝে বছরের জন্য ছেড়ে দিতেন। অনলি টু পিক ইট আপ লেটার, পরে আবার তিনি এই চিন্তা নিয়ে, ভাবনা নিয়ে আবার গবেষণা শুরু করতেন। আই হ্যাভ ট্রাইড টু প্রোভাইড গাইড পোস্ট টু হিজ রেপিডলি শিফটিং ইন্টারেস্ট। যেহেতু তার ইন্টারেস্ট খুবই রেপিডলি শিফট করতো, এই জায়গা থেকে অন্যদিকে ইন্টারেস্ট চলে যেত, সেই জন্য খুব দ্রুত চলে যেত, সেই জন্য লেখক কি করেছেন, গাইড পোস্ট দেওয়ার চেষ্টা করেছেন।
যাতে আমরা সহজে গাইড হতে পারি, সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা নিজেরা যেতে পারি আমাদের পছন্দ মতো, বাই ক্যারেক্টারাইজিং ডিফারেন্ট ফেজেস অফ হিজ লাইফ এজ ক্যারিয়ার্স ইন ডিফারেন্ট সায়েন্সেস। আচ্ছা, বাই ক্যারেক্টারাইজিং ডিফারেন্ট ফেজেস অফ হিজ লাইফ, তার জীবনের ভিন্ন ভিন্ন সময়, ভিন্ন ভিন্ন ফেজ যে ছিল, অধ্যায় ছিল, সেগুলোকে কি করেছেন, লাইফ এজ ক্যারিয়ার্স ইন ডিফারেন্ট সায়েন্সেস, মানে হচ্ছে কি বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার ছোটখাটো কেরিয়ার এই হিসাবে উনি নামাঙ্কিত বা চিহ্নিত করেছেন, ক্যারেক্টারাইজ করেছেন বা চিহ্নিত করেছেন, হুইচ ইজ রিফ্লেক্টেড, যেটা কি পাওয়া যায়, যেটা একটা ভাব পাওয়া যায়, ইন দ্য টাইটেলস অফ দ্য চ্যাপ্টার্স, মানে হচ্ছে কি অধ্যায় যে উনি যে বইয়ের যে চ্যাপ্টার গুলো লিখেছেন এই চ্যাপ্টার গুলোর মধ্যে ওই জিনিসটার রিফ্লেকশন পাওয়া যায়, প্রতিবিম্ব পাওয়া যায়। মানে আপনারা চ্যাপ্টার দেখে বুঝতে পারবেন এটা উনার জীবনের কোন অধ্যায়, মানে উনি কি নিয়ে গবেষণা করছে, এটা আমরা চ্যাপ্টারের নাম দেখলে আমরা বুঝতে পারবো। দাস দ্য ইন্ডেক্স, এইভাবে কি হয়, দ্য ইন্ডেক্স, ইন্ডেক্স মানে ওই যে সূচিপত্র, এই যে চ্যাপ্টারের নামগুলো লেখা থাকে, চ্যাপ্টারের বিভিন্ন নাম লেখা থাকে, কোন পেজে লেখা থাকে, এটা হচ্ছে কি ইন্ডেক্স, শুড বি এ সাফিসিয়েন্ট গাইড ফর দোজ, আচ্ছা তাদের জন্য একটা খুব সাফিসিয়েন্ট, যথেষ্ট ভালো একটা গাইড হবে, আহ দিক নির্দেশিকা হবে, ফর দোজ তাদের জন্য, ইন্টারেস্টেড ইন এ পার্টিকুলার অ্যাসপেক্ট অফ ওজেনার্স লাইফ, যারা কি ওজেনার লাইফের একটা নির্দিষ্ট কোনো একটা দিক নিয়ে আগ্রহী, বাট পারহ্যাপস নট অল অফ ইট, কিন্তু হয়তোবা তারা ওজেনার লাইফের সম্পূর্ণ অংশ নিয়ে আগ্রহী না, হয়তোবা তারা ওজেনার্স এর লাইফের একটা নির্দিষ্ট অংশ সম্পর্কে শুনেছিল, সেটা সম্পর্কে বিস্তারিত জানতে চায়, তাদের জন্য এই ইন্ডেক্সটা খুবই উপকারী হবে। মাই ওন ফিলিং, আচ্ছা লেখক এখন নিজের কিন্তু নিজের মনের কথা বলতেছেন। My own feeling, however, is that parts do not make as much sense on their own. এই যে ভিন্ন ভিন্ন অধ্যায়গুলো, চ্যাপ্টারগুলো বা পার্টগুলো, সেগুলো নিজেদের নিজেরা খুব ভালো একটা কোনো অর্থ বহন করে না বা কোনো সেন্স মেক করে না, as do his activities all of his activities taken together, সেটার মতো এত ভালো অর্থ তৈরি করে না, যেটা তার যদি সব অ্যাক্টিভিটি, তার সব কাজগুলো যদি আমরা একসাথে নিই তাহলে যতটুকু ভালো অর্থ হবে সেরকম ভালো অর্থ হয় না যদি আমরা আলাদা আলাদা ভাবে তার জীবনকে দেখি। তার মানে এখানে তিনি তার সম্পূর্ণ জীবনকে আহ দেখার কথা বলতেছেন। আচ্ছা, ইন দিস রেসপেক্ট, এই হিসেবে, আই আর্জ রিডার্স টু ট্রাই টু এক্সপিরিয়েন্স ওয়েজনার্স লাইফ এজ হি লিভড, উইথ অল দ্য ইন্টারাপশনস, চেঞ্জেস অফ মাইন্ড এন্ড রিনিউড এফোর্টস দিস এন্টেল, দিস মানে এই বুকটার মধ্যে যা লেখা আছে। আচ্ছা, ইন দিস রেসপেক্ট আই আর্জ রিডার্স, আচ্ছা উনি লেখক কি আহ্বান করছেন, রিডারকে কি আহ্বান করছেন, ইন্সপায়ার করছেন, যারা পড়ছে তাদেরকে, টু ট্রাই টু এক্সপিরিয়েন্স ওজেনার্স লাইফ এজ হি লিভড ইট, মানে ওজেনার সম্পূর্ণ জীবনটা তিনি সম্পূর্ণ যেভাবে কাটিয়েছেন সেটাকেই এক্সপিরিয়েন্স করার করতে রিডারদেরকে আহ্বান জানাচ্ছেন, উইথ অল দ্য ইন্টারাপশন, তার যতগুলো ছেদ ছিল, এক জায়গা থেকে অন্য জায়গায় তার শিফট হয়েছিল, তার মেন্টাল স্পেস সেগুলো সহ, চেঞ্জেস অফ মাইন্ড, এই যে মেন্টাল স্পেসটা শিফট হয়েছিল, এন্ড রিনিউড এফোর্টস দে দিস এন্টাইল, মানে হচ্ছে কি এই যে মাইন্ড চেঞ্জ হয়ে গেল এবং সেজন্য কি হচ্ছে, তার অনেকগুলো এফোর্ট গুলো কি আবার রিনিউ করতে হয়েছে। এই যে হি অফটেন স্টপড পারসুইং গিভেন লাইন অনলি টু পিক ইট আপ লেটার, তিনি একটা লাইন চেঞ্জ করে আবার সেটাতে চলে আসছেন, সেই যে রিনিউড এফোর্ট যেটা সেগুলো সম্বন্ধে বলা আছে, এটার সম্বন্ধে সম্পূর্ণটা, সম্পূর্ণ বইটা পড়লে আর কি বোঝা যেতে পারে। তাহলে হচ্ছে এইটা আমার এখানে আছে এক্সপ্লেইনিং হোয়াই ইট ইজ ডিজায়ারেবল টু রিড দ্য হোল বুক, কেন এটা ডিজায়ারেবল, এই যে উনি বলছেন যে আই আর্জ রিডার্স, তার মানে উনি রিডারদেরকে খুবই ডিজায়ার, ডিজায়ারেবল মানে কি প্রত্যাশিত, আর্জ মানে এটা হচ্ছে কি প্রত্যাশিত, এই সেম জিনিসটা উনি রিডারদের কাছে প্রত্যাশা করছেন, টু রিড দ্য হোল বুক, সম্পূর্ণ বইটা পড়ার প্রত্যাশা করেন, তার মানে এটা আনসার হচ্ছে বি। 38 হচ্ছে, হোয়াট ইজ সেইড অ্যাবাউট ওজেনার ইন সিক্স প্যারাগ্রাফ, ওজেনার সম্বন্ধে ষষ্ঠ প্যারাগ্রাফে কি বলা হয়েছে। আচ্ছা, এ নাম্বারটা হচ্ছে গিয়ে, হি ওয়াজ নট এ পার্টিকুলারলি এম্বিশিয়াস পারসন, তিনি খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিলেন না। বি, হি কেপ্ট এ রেকর্ড অফ অল হিজ সায়েন্টিফিক অবজারভেশনস, তিনি একটা রেকর্ড রেখেছিলেন, অল হিজ সায়েন্টিফিক অবজারভেশন, তার মানে কিছু নয়, সবগুলো সায়েন্টিফিক যত এক্সপেরিমেন্ট করেছেন তার তার যে ফাইন্ডিংস যেগুলো ছিল সেগুলো তিনি রেকর্ড রেখেছেন। সি, হি ডিড নট অ্যাডপ্ট, তিনি লালন করেনি, অ্যাডপ্ট মানে হচ্ছে কি লালন পালন করা অথবা নেওয়া, অবলম্বন করা সেটাও হতে পারে। হি ডিড নট অ্যাডপ্ট মেনি অফ দ্য সায়েন্টিফিক প্র্যাকটিসেস অফ দ্য টাইম, মানে সেই সময়কার বিভিন্ন ধরনের সায়েন্টিফিক ট্রেডিশন ছিল সেগুলো তিনি তেমন কোনো
প্র্যাকটিস করেননি, তিনি নিজে করেননি। আচ্ছা, ডি নাম্বারটা হচ্ছে হি এনজয়েড ডিসকাসিং নিউ ডিসকভারিজ উইথ আদার সায়েন্টিস্ট। অন্যান্য সায়েন্টিস্টের সাথে তিনি তার নিজের ডিসকভারি সম্বন্ধে বা নতুন যে আবিষ্কার হয়েছিল, আবিষ্কারগুলো আসছিল, সেগুলো সম্বন্ধে কথা বলতে তিনি এনজয় করতেন। তাহলে আমরা সিক্স প্যারাগ্রাফে চলে যাই। এটা বলছে সিক্স প্যারাগ্রাফ। ওকে। ওয়েজেনার লেফট বিহাইন্ড এ ফিউ পাবলিশড ওয়ার্কস। আচ্ছা, ওয়েজেনার কি লিখেছেন? কিছুটা পাবলিশ ওয়ার্ক, যে প্রকাশিত কাজ তিনি রেখে গিয়েছিলেন মৃত্যুর আগে। এজ ওয়াজ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, দিজ রিপোর্টেড দ্য রেজাল্টস অফ হিজ ওয়ার্ক। এজ ওয়াজ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, যেটা কি ছিল? একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ছিল, মানে সবাই যেটা করতো, সবাই সায়েন্টিফিক সার্কেলে সবাই এরকমই করতো। দিজ রিপোর্টেড দ্য রেজাল্টস অফ হিজ ওয়ার্ক, যেগুলো কি করেছিল? তার কাজের যে রেজাল্ট যেগুলো ছিল শুধুমাত্র সেগুলোই রিপোর্ট করেছে, সেগুলোই ছিল এই পাবলিশড ওয়ার্কস এর মধ্যে, পাবলিশ কাজগুলোর মধ্যে। নট দ্য জার্নি হি টুক টু রিচ দ্যাট পয়েন্ট, সেই জার্নিটা ছিল না, তিনি যেটা, যে জার্নিটা তিনি নিয়েছিলেন ওই পর্যায়ে পৌঁছতে, সেটা এই বইগুলো বা পাবলিশ ওয়ার্ক প্রকাশিত কাজের মধ্যে ছিল না। অনলি এ ফিউ হান্ড্রেড অফ দ্য মেনি থাউজেন্ড অফ লেটার্স হি রোট এন্ড রিসিভড ইন হিজ লাইফ টাইম হ্যাভ সার্ভাইভড। আচ্ছা, অনলি এ ফিউ হান্ড্রেড অফ দ্য মেনি থাউজেন্ড অফ লেটার্স হি রোট, আচ্ছা, এন্ড রিসিভড ইন হিজ লাইফ টাইম, তাহলে অনলি এ ফিউ হান্ড্রেড মানে কয়েকশো, মাত্র কয়েকশো, কয়েক হাজারের মধ্যে চিঠির মধ্য হতে বেঁচে গিয়েছিল, যেগুলো তিনি লিখেছিলেন, এবং তিনি লিখেছিলেন অন্যদিকে, অন্যদের কাছ থেকে তিনি রিসিভও করেছিলেন তার জীবদ্দশায়। সেগুলো কি মাত্র কয়েকশো, কয়েক হাজারের মধ্যে মাত্র কয়েকশো বেঁচে আছে বা রক্ষিত অবস্থায় পাওয়া গেছে। এন্ড হি ডিড নট কিপ নোটবুকস। আচ্ছা, উনি কি করতেন না? উনি রেকর্ড রাখতেন না। এই যে হি ডিড নট কিপ নোটবুকস, তার মানেই বোঝা যাচ্ছে উনি, অর ডায়েরিজ, তিনি রেকর্ড রাখতেন না। দ্যাট রেকর্ডেড হিজ লাইফ এন্ড অ্যাক্টিভিটিস, মানে তার কাজের রেকর্ডটা তিনি রাখতেন না। তো এটা আমরা একটা পাইছিলাম, কাজের রেকর্ড রাখতেন, so এটা না করা হয়েছে এখানে। হি ওয়াজ নট অ্যাক্টিভ উইথ এ ফিউ এক্সেপশনস, সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া, ইন সায়েন্টিফিক সোসাইটিজ, তার মানে ওই যে সায়েন্টিফিক সার্কেল, অন্যান্য বিজ্ঞানীদের সাথে তিনি খুব বেশি অ্যাক্টিভ ছিলেন না। সায়েন্টিফিক সোসাইটিতে অ্যাক্টিভ না থাকা মানে হচ্ছে অন্যান্য সায়েন্টিফিক সায়েন্টিস্ট যারা ছিল তাদের সাথে কথা বলা হতো না তার। অ্যান্ড ডিড নট সিক টু ফাইন্ড ইনফ্লুয়েন্স অর অ্যাডভান্স হিজ আইডিয়াজ থ্রু প্রফেশনাল কন্ট্যাক্টস এন্ড পলিটিক্স। তার মানে ডিড নট সিক, সিক মানে হচ্ছে কি খোঁজা, ডিড নট সিক টু ফাইন্ড ইনফ্লুয়েন্স, তিনি প্রভাব বা তিনি পপুলারিটি খুঁজতে যাননি, অথবা প্রভাব খুঁজতে যাননি। অর অ্যাডভান্স হিজ আইডিয়াস থ্রু প্রফেশনাল কন্টাক্টস এন্ড পলিটিক্স, অথবা তার প্রফেশনাল যে কন্টাক্টস যেগুলো ছিল, যোগসূত্র ছিল, সেগুলোর মাধ্যমে তিনি তার নিজের আর কি নিজেকে খুব বড় দেখাতে চাননি, নিজের আইডিয়া গুলোকে অ্যাডভান্স করতে চাননি। তার মানে হচ্ছে তার এম্বিশনটা খুব বড় হব, খুব বড় একটা বিজ্ঞানী, নামি দামি বিজ্ঞানী হবো, সেই এম্বিশনটা ছিল না। তার মানে লেস এম্বিশাস ছিলেন তিনি। এটা পাওয়া গেল। spending most of his time at home in his study reading and writing, or in the field collecting observation। তার মানে তিনি তার জীবনের সবচেয়ে বেশি সময় কোথায় কাটিয়েছেন? তার স্টাডিতে পড়াশোনা করতে কাটিয়েছেন, অথবা তিনি তার ফিল্ডে বিভিন্ন ধরনের অবজারভেশন, কালেক্টিং অবজারভেশন, তিনি তার ফাইন্ডিংস গুলো লিখে, ফাইন্ডিংস মানে তিনি এক্সপেরিমেন্ট করার জন্য বেশি আগ্রহী ছিলেন। এক্সপেরিমেন্ট করতে বেশিরভাগ সময় এক্সপেরিমেন্ট করতেন এবং সেগুলো অবজার্ভ করতেন। তো এখানে আমরা কি পাই? হি ওয়াজ নট পার্টিকুলারলি অ্যাম্বিশিয়াস পারসন, হ্যাঁ এটা আমরা পাইছি। সো এটা আমরা আচ্ছা, বি নাম্বারটা দেখি। হি কেপ্ট এ রেকর্ড অফ অল হিজ সায়েন্টিফিক অবজারভেশন, এটা আমরা পাইলাম যে তিনি আসলে রেকর্ড রাখতেন না, তার মানে এটা হচ্ছে গিয়ে ভুল। হি ডিড নট অ্যাডপ্ট মেনি অফ দ্য সায়েন্টিফিক প্র্যাকটিসেস অফ দ্য টাইম। আচ্ছা, সায়েন্টিফিক প্র্যাকটিসেস রাখা, প্র্যাকটিস গুলো মেনে চলা, সেগুলোর একটাই এখানে দেওয়া আছে। as was standard practice, Wegener left behind a few published works, but as was standard practice, these reported the results of his work। তো এখানে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে দিস রিপোর্টের, ওই যে তিনি কি করেছেন, তিনি তার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী তিনি তার অবজারভেশন যেগুলো ছিল, অথবা নোটস যেগুলো ছিল ফ্রি পাবলিশ ওয়ার্কস এর মধ্যে, তিনি তার কিভাবে তিনি ওই জার্নিতে করেছিলেন, কিভাবে তিনি এক্সপেরিমেন্ট গুলো করলেন, সেগুলো তিনি লিখে যাইতেন না, শুধুমাত্র রেজাল্ট গুলো তিনি লিখতেন। তার মানে তিনি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা সেটা করতেন। সো এখানে হি ডিড নট অ্যাডপ্ট না দিয়ে আসলে হি অ্যাডপ্টেড মেনি অফ দা, এটা দিলে মানা যেত। সো এখানে এটা আনসার হবে ন। আচ্ছা, ডি নাম্বারটা, হি এনজয়েড ডিসকাসিং নিউ ডিসকভারিজ উইথ আদার সায়েন্টিস্ট, এটা আমরা পাইছি নো, কারণ হচ্ছে তিনি আসলে এনজয় করতেন না, সেই জন্য তিনি অন্যান্য সায়েন্টিস্টদের কাছে খুব বেশি
পপুলার ছিলেন না বা তাদের সাথে খুব বেশি অ্যাক্টিভ ছিলেন না, তার মানে এটা আনসার হচ্ছে গিয়ে এ। 39 হচ্ছে হোয়াট ডাজ গ্রিন সে অ্যাবাউট সাম আদার ফেমাস সায়েন্টিস্ট। আচ্ছা, গ্রিন কি বলছেন অন্যান্য ফেমাস সায়েন্টিস্ট, পপুলার সায়েন্টিস্ট যারা আছে তাদের সম্বন্ধে কি বলছেন? এ নাম্বারটা হচ্ছে দেয়ার পাবলিশ ওয়ার্কস হ্যাড এ গ্রেটার ইম্প্যাক্ট দেন ওয়েজেনার্স ডিড। তাদের প্রকাশিত যে কাজ যেগুলো ছিল সেগুলোর ইম্প্যাক্টটা ওয়েজেনারের কাজের থেকে বেশি ছিল। বি, দে হ্যাড ফিউয়ার ডাউটস অ্যাবাউট দেয়ার সায়েন্টিফিক আইডিয়াস দেন ওয়েজেনার ডিড। ওয়েজেনার তার নিজের সায়েন্টিফিক আইডিয়া বা যেগুলো চিন্তা ভাবনা ছিল সেগুলো সম্বন্ধে যতটুকু ডাউট রাখতেন, সন্দেহ রাখতেন, তার চেয়ে কম পপুলার যারা ছিল, পপুলার সায়েন্টিস্ট, তাদের ডাউটটা, নিজেদের কাজ সম্বন্ধে সন্দেহটা কম ছিল, তারা বেশি কনফিডেন্ট ছিলেন নিজেদের কাজ সম্বন্ধে। সিটা ছিল, সিটা হচ্ছে গিয়ে দেয়ার সায়েন্টিফিক আইডিয়াস ওয়ার মোর কন্ট্রোভার্সিয়াল দেন ওয়েজেনার্স, মানে ওয়েজেনার্স এর কাজের থেকে তাদের কাজগুলো অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল, অনেক বেশি আলোচিত ছিল। তাদের সায়েন্টিফিক আইডিয়া, বৈজ্ঞানিক যে ধারণাগুলো সেগুলো বেশি আলোচিত হয়েছিল। ডি নাম্বারটা বলা হচ্ছে যে দে আর ইজিয়ার সাবজেক্টস টু রাইট অ্যাবাউট দেন ওয়েজেনার। ওয়েজেনার সম্বন্ধে লেখার চাইতে তাদের সম্বন্ধে, এই পপুলার সায়েন্টিস্টদের সম্বন্ধে লেখাটা তুলনামূলক ইজি, এটা বলা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যাই। এটা তো সিরিয়াল বাই সিরিয়াল আছে, তো এরপরেই আসবে, এটা আমাদের বলা লাগবে না কোন প্যারাগ্রাফে, এই দুইটা প্যারাগ্রাফের মধ্যেই থাকবে। তো সাম ফেমাস সায়েন্টিস্ট, এই যে এখানে চলে আসছে, ফেমাস সায়েন্টিস্টদের কথা বলা হচ্ছে। সাচ এজ, আচ্ছা, নাম বলা হচ্ছে নিউটন, ডারউইন এন্ড আইনস্টাইন লেফট মাউন্টেন্স অফ রিটেন ম্যাটেরিয়ালস বিহাইন্ড। তারা অনেক বেশি তাদের রিটেন মেটেরিয়ালস, তাদের মধ্যে তারা কি কাজ করলেন, অবজারভেশন যেগুলো করলেন সেগুলো সম্বন্ধে অনেক বেশি লিখে গেছেন। হান্ড্রেডস অফ নোটবুক, শত শত নোটবুক তারা লিখে গেছেন। এন্ড লেটার্স নাম্বারিং ইন দ্য টেন্স অফ থাউজেন্ড, মানে 10,000-এরও বেশি লেটার বা চিঠি তারা পাঠিয়েছেন অথবা রিসিভ করেছেন। আদার্স, আচ্ছা, অন্যান্যরা লাইক মাইকেল ফ্যারাডের মতো কিছু আছে যারা লেফট এক্সটেন্সিভ জার্নালস অফ দেয়ার থটস এন্ড স্পেকুলেশনস। এখন এগুলো তারা কি করতো, তারা নিজেদের চিন্তা ভাবনাগুলো জার্নালে, অনেক বড় জার্নালে লিখে রাখতেন। প্যারালাল টু দেয়ার সায়েন্টিফিক নোটবুকস, তারা যতটুকু সায়েন্টিফিক নোটবুক, যেগুলো তাদের ফাইন্ডিংস, যেগুলো এক্সপেরিমেন্ট করার পরে যেগুলো লিখে রাখতেন, ততটুকুই তারা তাদের আইডিয়া, যেগুলো ফাইন্ডিংস নয়, শুধুমাত্র থটস এন্ড স্পেকুলেশন, তাদের আইডিয়া গুলো সেগুলো লিখে রাখতেন। এই দুইটাই মোটামুটি সমানভাবে লিখে রাখতেন। মাইকেল ফেরাডের মতো কিছু বিজ্ঞানী ছিলেন। আচ্ছা, এটা দ্য মোর সাচ মেটেরিয়াল সায়েন্টিস্ট লিভস বিহাইন্ড। এখন এই ধরনের বিজ্ঞানীরা বলা হচ্ছে যতটুকু মেটেরিয়াল লিখে যাবেন, তাদের চিন্তা ভাবনা নিয়ে হোক, তাদের পরীক্ষা নিয়ে হোক, অথবা তাদের বিভিন্ন ধরনের লেটার হোক, চিঠি হোক, ব্যক্তিগত হোক অথবা অফিসিয়াল লেটার হোক, সেগুলো যত বেশি তারা লিখে যাবেন, দ্য বেটার চান্স, এটা চান্সটা বেশি থাকবে। এ বায়োগ্রাফার হ্যাজ, এ বায়োগ্রাফার মানে তাদের জীবনী যারা লিখে, তাদের একটা চান্সটা বেশি থাকবে অফ ফর্মিং এন অ্যাকুরেট পিকচার, তাদের একটা আইডিয়া, একটা ভালো মানে সঠিক একটা আইডিয়া বের করা, অফ হাউ এ সায়েন্টিস্ট আইডিয়াস টুক শেপ এন্ড ইভলভ, যে একজন বিজ্ঞানীর যে আইডিয়া, চিন্তা ভাবনা গুলো কিভাবে তারা একটা আকার নিল এবং বিকশিত হলো, সেটা সম্বন্ধে একটা সঠিক একটা আইডিয়া, যদি সঠিক একটা ইনফরমেশন যদি মানুষকে দিতে দিতে চায়, তাদের জীবনী গ্রাফার যারা আছে, বায়োগ্রাফার যারা আছে, তারা তাহলে কোনটার জন্য তাদের জন্য সবচেয়ে সুবিধা হবে, সেটা হচ্ছে গিয়ে তাদের যদি মেটেরিয়াল, লিখিত মেটেরিয়াল যদি অনেক বেশি থাকে, তাদের সম্বন্ধে তথ্য যদি অনেক বেশি অলরেডি থাকে, সেটা জন্য তাদের এই বায়োগ্রাফি লেখাটা অনেক বেশি ইজি হয়ে যায়। তো আমার এখানে ছিল they published works had a greater impact, না এটা দেওয়া হয় নাই। They had a fewer doubts about their scientific idea, fewer doubts এর কথা বলা হয় নাই। Their scientific ideas were more controversial, কোনো কন্ট্রোভার্সি নাই। দে আর ইজিয়ার সাবজেক্টস টু রাইট ডাউন দেন ওয়েজেনার। হ্যাঁ, এই জিনিসটা বলা আছে, কারণ বলা হচ্ছে যে ওয়েজেনার খুব বেশি রিটেন মেটেরিয়াল লেখা যাননি, সেজন্য তার সম্বন্ধে লেখাটা একটু কঠিন। কিন্তু যারা অন্যান্য ফেমাস সায়েন্টিস্টরা অনেক বেশি রিটেন মেটেরিয়াল, তারা কোন সময় কি করেছেন না করেছেন সেগুলো সম্বন্ধে ইনফরমেশন অনেক বেশি, সেজন্য তাদের সম্বন্ধে লেখাটা তুলনামূলক ইজি। সো এটা আমার আনসার। নাম্বার 40 হচ্ছে হোয়াট ইজ গ্রিনস মেইন পয়েন্ট ইন দা ফাইনাল প্যারাগ্রাফ। শেষ প্যারাগ্রাফে গ্রিনের মূল ভাবটা কি, মূল পয়েন্টটা কি? ওকে, আনসার গুলো হচ্ছে এ, ইট ইজ নট এনাফ ইন লাইফ টু হ্যাভ গুড ইন্টেনশনস, শুধুমাত্র ভালো ইন্টেনশন, উদ্দেশ্য থাকাই জীবনে যথেষ্ট নয়। বি হচ্ছে পিপল নিড টু প্ল্যান কেয়ারফুলি ইফ দে ওয়ান্ট টু সাকসিড, মানুষ যদি সফল হতে চায় তাহলে তাদের আহ, খুব ভালোভাবে সতর্কভাবে প্ল্যান করে রাখা লাগবে, পূর্ব থেকেই প্ল্যান করে রাখা লাগবে। সিটা হচ্ছে পিপল হ্যাভ লিটল কন্ট্রোল ওভার মেনি অ্যাসপেক্টস অফ দেয়ার লাইফ, নিজেদের জীবনের উপরে মানুষের খুব কমই কি আছে, বিভিন্ন দিকের উপর, নিজের জীবনে বিভিন্ন দিকের উপর মানুষের খুব কমই কন্ট্রোল আছে। আচ্ছা, ডি নাম্বারটা হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট পিপল এনশিওর দ্যাট দে হ্যাভ ফ্রিডম টু অ্যাক্ট। আচ্ছা, মানুষ
মানুষের যে যে কোনো কাজ করার স্বাধীনতা যে আছে, এটা মানুষের নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ, যে তাদের স্বাধীনতা আছে যে কোনো কাজ করার। সো এনশিওর দ্যাট দে হ্যাভ ফ্রিডম টু অ্যাক্ট, এটা নিশ্চিত করা মানুষের দায়িত্ব বা খুবই গুরুত্বপূর্ণ মানুষের জন্য। আচ্ছা, এটা যদি আমরা যাই, লাস্ট প্যারাগ্রাফ ছিল এটা, আই এম ফার্মলি অফ দ্য অপিনিয়ন দ্যাট মোস্ট অফ আস ওয়াজেনার। আচ্ছা, লেখক বলছেন যে তিনি খুবই জোরালো একটা ধারণা, যেটা যে মোস্ট অফ আস আমাদের বেশিরভাগ মানুষ ওয়াজেনার সহ are not in any real sense the authors of our own life। উনি বলছেন যে আমরা আসলে বাস্তবিক অর্থে আমরা কি নই, নিজেদের জীবনের লেখক নই, মানে আমাদের জীবনে যা কিছু ঘটে সবকিছু আমরা লিখি না কেন, আমরা ঠিক করি না। তাহলে এটাই পাইলাম যে আমাদের এখানে আমরা পেয়ে গেলাম আমাদের কন্ট্রোলটা কম, সেই ফার্স্ট লাইনে। উই প্ল্যান, থিঙ্ক এন্ড অ্যাক্ট, আমরা কি করি, প্ল্যান করি, আমরা চিন্তা করি, তারপরে আমরা কাজ করি, অফটেন উইথ অ্যাপারেন্ট ফ্রিডম, প্রায় দেখা যায় আমাদের সেই কাজের সিদ্ধান্ত, মানে সিদ্ধান্তটা আমরাই নিচ্ছি, মানে আমাদের স্বাধীনতা আছে এটা। অ্যাপারেন্ট মানে হচ্ছে গিয়ে মনে হওয়া, যে মনে হওয়া স্বাধীনতা। বাট এখানে তার মানে একটা অপোজিট কথা বলা হবে, মোস্ট অফ দ্য টাইম আওয়ার লাইফস হ্যাপেন টু আস, কিন্তু বলা হচ্ছে যে বেশিরভাগ সময়, মোস্ট অফ দ্য টাইম আওয়ার লাইফ, আমার জীবনটা কি, হ্যাপেন টু আস, আমাদের সাথে ঘটে, মানে আমরা করি না, জীবনের বিভিন্ন মোমেন্ট গুলো আমরা ঘটাই না, আমাদের সাথে ঘটে। And we only retrospectively turn this happenstance into a coherent narrative of fulfilled intentions। মানে we only retrospectively, মানে আমরা যদি যখন আমরা পেছন ফিরে দেখি, টার্ন দিস হ্যাপেন্সটেন্স, এই যে ঘটনাগুলো যেগুলো আমাদের সাথে ঘটেছে, এগুলোকে আমরা পরিণত করি, টার্ন মানে পরিণত করা, টার্ন ইনটু মানে পরিণত করি কোহেরেন্ট ন্যারেটিভ, মানে একটা সাজানো গুছানো একটা বক্তব্যের মাধ্যমে, অফ ফুলফিলড ইন্টেনশনস, আমরা বলি যে এগুলো আসলে আমাদের ইন্টেনশন ছিল এবং এগুলো পূর্ণ হয়েছে। এই নারেটিভটা আমরা একটা সাজাই, এই ধরনের একটা আখ্যান আমরা সাজাই, যে আসলে যেগুলো আমাদের সাথে ঘটেছে আমরা বলি যে এটা আমরাই করেছি। দিস বুক দেয়ারফর ইজ এ স্টোরি বোথ অফ দ্য লাইফ এন্ড সায়েন্টিফিক ওয়ার্ক দ্যাট আলফ্রেড ওয়েজেনার প্ল্যান্ড এন্ড ইন্টেন্ডেড। বলছে এই বইটা দেয়ারফর, আসলে তারপরে কি হচ্ছে, তাহলে এই বইটা তাহলে একটা আলফ্রেড রোজেনার যে তার যে লাইফ এবং সায়েন্টিফিক, তার যে বৈজ্ঞানিক যে কাজগুলো ছিল সেগুলো নিয়ে তিনি যেগুলো প্ল্যান করে করেছেন এবং যেগুলো উদ্দেশ্যমূলক ভাবে করেছেন, সেটার একটা স্টোরি, এন্ড অফ দ্য লাইফ এন্ড সায়েন্টিফিক ওয়ার্ক দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড টু হিম, এবং সেটাও যে ঘটনাগুলো বা যে মোমেন্ট গুলো জীবনের যে, অথবা সায়েন্টিফিক ওয়ার্কের যে মোমেন্ট গুলো তার সাথে ঘটেছে, সেগুলোরও একটা ছবি এখানে পাওয়া যাবে। দিজ আর, বলছেন এই যে দুইটা জিনিস, যেটা কিছু হ্যাপেন, কিছু তার সাথে ঘটেছে এবং তিনি কিছু ইন্টেন্ড করেছেন, মানে প্ল্যান করে করেছেন, এই দুটো, এজ আই থিঙ্ক ইউ উইল সুন সি, বলছেন যে আপনি সামনেই দেখবেন, এটা বইয়ের ইন্ট্রোডাকশন, তার বইয়ের বাকি অংশ সামনে আসবে, ইউ উইল সুন সি নট অলওয়েজ দ্য সেম থিং। উনি বলছেন এই দুইটা আসলে সবসময় একই জিনিস নয়। তো আমরা এটা যদি চাই, তো আমরা এই জিনিসটা দেখতে পারি যে কন্ট্রোল নাই, এই জিনিসটা আছে এখানে। What is Green's main point in the final paragraph? It is not enough in life to have good intentions। মানে ভালো ইন্টেনশন থাকা খুব যথেষ্ট নয়, গুড ইন্টেনশনের কথা এখানে আসে নাই। বি, পিপল নিড টু প্ল্যান কেয়ারফুলি ইফ দে ওয়ান্ট টু সাকসিড। পিপল যদি সাকসেস হতে চায় তাহলে তাদের প্ল্যান করা লাগবে কেয়ারফুলি, এটাও আসে নাই। পিপল হ্যাভ লিটল কন্ট্রোল ওভার মেনি অ্যাসপেক্টস অফ দেয়ার লাইফ। হ্যাঁ, এই জিনিসটা আছে, লিটল কন্ট্রোল, মানে খুবই কম, কন্ট্রোলটা খুবই কম। কারণ কি, বেশিরভাগ ঘটনায় কি হয়, মোস্ট অফ দ্য টাইমস, এখানে বলা ছিল মোস্ট অফ দ্য টাইম আওয়ার লাইফস হ্যাপেন টু আস, বেশিরভাগ সময় কি হয়, আমাদের জীবনটা আমাদের সাথে ঘটে, আমরা ঘটাই না, তার মানে আমাদের কন্ট্রোল নেই। মোস্ট অফ দ্য টাইমস মানে মেনি অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফ। সো এটাই হচ্ছে কি আমার আনসার। ডি নাম্বারটাও হবে না। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট পিপল এনশিওর দ্যাট দে হ্যাভ ফ্রিডম টু অ্যাক্ট। ফ্রিডম টু অ্যাক্ট এখানে বলা আছে না, অফটেন উইথ অ্যাপারেন্ট ফ্রিডম। ইট ইজ ইম্পর্টেন্ট পিপল এনশিওর, যে উই প্ল্যান আমরা করি, উই এনশিওর, উই শুড এনশিওর, প্ল্যান, থিঙ্ক এগুলো বলা হয় নাই, অফটেন উইথ অ্যাপারেন্ট ফ্রিডম এটা বলা হয়। সো এটা বলা হচ্ছে আমরা করি, আমাদের করা উচিত, সেটা বলা হয় নাই। সো এটা আনসার হবে না, তার মানে আনসারটা হবে সি। ওকে, আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একবার লাইক দিয়ে আসবেন, এবং আমার ফেসবুক জাইন আল ইসলাম আমার ফেসবুক অ্যাকাউন্টে আপনারা চাইলে থাকতে পারেন, ফলোয়ার হিসেবে থাকতে পারেন, অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে আমি অ্যাকসেপ্ট করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাইকে। এটা একটা রিকোয়েস্ট ছিল, সেই রিকোয়েস্টের জন্য দিলাম, আরো বাকি রিকোয়েস্ট গুলো আমি আশা করি সামনে হয়তোবা ভিডিও আকারে প্রকাশিত করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা একটু শেয়ার করে দিবেন।